শুরুতে এই নাট্যের একটু পূর্ব ইতিহাস সম্পর্কে সুখীচন্দ্রের অবগত করতে চাই। 1911 সালে ডাকঘর রচনার প্রায় 2 বছর পরে পোস্ট অফিস নামে ডাকঘরের অনুবাদ করেন দেবব্রত মুখোপাধ্যায় এবং তার মুখবন্ধ লেখেন OBEX ডাকঘর। প্রথমবারের মতো অভিনীত হয় ইংরেজি ভাষায় ডাবলিনের অ্যাবি থিয়েটারে। পরবর্তীতে বাল্য সমাজের একটি ঘরোয়া অভিনয় বাদ দিলে 10ই অক্টোবর 1917 সালে জোড়াসাঁকোর বিচিত্রায় ডাকঘরের প্রথম অভিনয় হয়। এরপর এই নাটকের অনেক প্রযোজনা সারা পৃথিবী জুড়ে হয়ে আসছে। তন্মধ্যে দুটি ইতিহাস বর্ণনা হেতু আপনারা এই নাট্য প্রকৃতি সম্পর্কে নিশ্চিত অবগত হইবেন। 1940 সাল গুরুদেবের মহাপ্রয়াণের ঠিক আগের বছর নাজি জার্মান বাহিনী যেদিন প্যারিস দখল করে, ঠিক তার আগের রাতে আন্দ্রে কর্তৃক অনুদিত গুরুদেবের এই নাটকটি একটি ফরাসি অনুবাদ ফ্রান্সের রেডিওতে সম্প্রচারিত হয়। পরবর্তী 4 বছর জার্মান দখলকালের ঠিক পূর্বে এটি ছিল ফার্সি ভাষায় শেষ স্বাধীন বল গুরুদেবের ডাক। এরপর 1942 সাল গুরুদেবের মহাপ্রাণের ঠিক পরের বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান অধ্যুষিত ইউরোপের ওয়ার্সা শহরে পলিস থিয়েটার একটি অনাথ আশ্রমে ডাকঘর নাটকটি শেষবারের মতো কেন জানেন? তারপরে নির্দেশক জানুস কর্সেট এবং অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে যাওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে যাতে তারা অমলের মতো সকল বেদনা উপেক্ষা করে শান্তিতে ঘুমিয়ে পড়তে পারে, এই ছিল তাদের শেষ ইচ্ছা। শান্তি নিদ্রার এই পরিণতি আজ একবিংশ শতাব্দীতেও আমরা দেখতে পাই। আগুনের হালকায় শান্তি সুখে ঘুমে নিদ্রা যায় আমাজনের 10 মিলিয়ন তাজা প্রাণ। আমরা তো সবাই এক একজন অঙ্গ, কে জানে কার বন্দিত্ব কোথায়? আমি আপনি কে খবর রাখে তার? এই নাট্য আত্মা তবে উৎসর্গিত হোক, এই নাট্য আত্মা তবে উৎসর্গিত হোক, উৎসর্গিত হোক সেই সকল নির্দৃত প্রাণে, উৎসর্গিত হোক সকল বন্দিত্ব থেকে মুক্তির আস্বাদে। মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখনও ছিলই না, কোনো ভাবনাই যেন ছিল না। এখন যে ও কোথা থেকে এসে আমার সমস্ত ঘর জুড়ে বসলো, ও না থাকলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আরো থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আইবেদে যেরকম লিখছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছে উত্তিকাল সন্নিপাত জানো গপবাদ সমুদ্ভবান। থাক থাক, আপনার এই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার আরো ভয় বেড়ে যায়। এখন বলুন কি করতে হবে? খুব সাবধানে রাখতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কি বিষয় সাবধান হতে হবে সেইটা বলে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে ঘরের বাইরে একেবারে বেরোতে দিতে পারবেন না। আহা, ছেলে মানুষ, ওকে সারাদিন ঘরের মধ্যে বন্ধ করে রাখাতে ভারী শক্ত। তার কি করবেন বলেন? যে শরতের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষপদ। কারণ কি না শাস্ত্রে বলছে থাক থাক, অবসারে। থাক থাক, আপনার ওই শাস্ত্রগুলো বলবেন না, ওতে আমার আরো ভয় বেড়ে যাচ্ছে। এখন ওকে ঘরে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কিছু না, কারণ পবনে তখন
থাকলে। কেন? আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলেটা বাবার সর্দার। আজ তবে উঠি মশাই। তা তুমি তো ছেলেও নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেলবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ঘরে যে একটি ছেলে এনেছি সে কিরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য একেবারে খেপে উঠেছে। কিন্তু শুনেছি যে তুমি নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করবে, সেটা আমি ঠিক মেনে নিতে পারবো না। কিন্তু এই ছেলেটিকে যে আমার কিরকম লেগে গিয়েছে। তাই এর জন্যে টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে থাকতে পারতুম না। তবে এখন যা উপার্জন করি সব ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পায়। বেশ বেশ ভাই, তা ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বেচারা আর মাও নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার অতটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেভাবে প্রকোপিত হয়েছে তাতে আর তার কোনো আশা নেই। বুড়ো বয়সে ছেলেগুলোকে ঘরের বার করেই তো তোমার খেলা, তাই তোমাকে ভয় করি। মিথ্যে বলো, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, ওই শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে আলাপ করে নেব। তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, শোনা হলো না ফিরে এসে নিজের দেশে। পিসেমশাই, কি অমল, আমি তো এই উঠোনটাতেও যেতে পারবো না। না বাবা। কিন্তু কেন? প্রতিরাতে বারণ করেছে। উনি বলেছেন বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল? কবিরাজ জানবে না? তিনি যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছেন। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও জানো না? আমি যে পুঁথির কিছুই পড়িনি, তাই জানি নে। বাবু, তুমি যখন বড় হবে এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না, তোমাকে আমি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। বাবু, আমি যদি পণ্ডিত হতে পারতাম তাহলে বেঁচে যেত। আমি যা আছে সব দেখবো। আমাদের ওই জানলার কাছে বসে দূরে যে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টার পার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা, আমরা পাহাড়টাকে পার হয়ে চলে যায়। পাহাড়টা যখন উঁচু করে বেড়ার মতো দাঁড়িয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে অত বড় বড় পাথর জড়ো করে আমার মস্ত একটা কাজ করার দরকার কি ছিল? কৃষ্ণমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই আপনি উঁচু নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা একলা ঘরে বসে থাকে তারা দুপুরবেলা ওই একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলুম। সত্যি নাকি? শুনি কিরকম? তার কানে এক বাঁশের লাঠি, লাঠির আগায় এক পুঁটলি বাঁধা। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। পিসেমশাই, কাজও কি খুঁজতে হয়? হয় বলে কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমি তাহলে কাজ খুঁজে বেড়াবো। আর যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপর ওই নামটা জুতো পরা লোকটা চলে গেল। সেই যেখানে ডুমুর গাছের তলায় ঝর্ণা বয়ে যাচ্ছে, সে সেখানে পুঁটলি নামিয়ে আস্তে আস্তে ঝর্ণার জলে পা ধুয়ে দিল। তারপর পুঁটলি থেকে ছাতু বের করে জল দিয়ে পিঠে খেতে লাগে। খাওয়া হয়ে গেলে আবার পুঁটলি ঘাড়ে করে দিল। তারপর ঝর্ণার জলে আস্তে আস্তে এরকম পার হয়ে চলে গেলেন। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো।
আমরা দূর আকাশের নেশায় মাতাল ভরপুলা সব যত্ন অকুল মনের গন্ধে আকুল মৌমাছিদের মতো আমরা দূর আকাশের নেশায় মাতাল ভরপুলা সব যত্ন পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার গায়ে গিয়ে একদিন আমি জাদু খেলবো। পিসিমা কি বললে? পিসিমা বললে তুমি ভালো হও তারপর ওই ঝর্ণার ধারে গিয়ে জাদু খাইয়ে আনবো। পথে চলে বেগে বেগে অলুপানে বেগে বেগে পথে চলে বেগে বেগে অলুপানে বেগে বেগে ও বাবা বাইরে যেন বেরিয়ে যেও না। না যাবো না কিন্তু পিসে মশাই রাস্তার ধারে ঘরটিতে আমি বসে থাকবো। আমরা দূর আকাশের নেশায় মাতাল ভরপুলা সব যত্ন অকুল মনের গন্ধে আকুল মৌমাছিদের মতো। দই 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 ভালো দই 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 ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার যে পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা তোমার কি হয়েছে? আমি জানি না। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় সামনে নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, শান্তি নদী, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি তোমাদের গ্রাম দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাতে লাল শাড়ি পরা। বাহ বাহ ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে ওই রকম কাঁধে নিয়ে দই বেচতে শিখিয়ে দিও, খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুই পণ্ডিত হয়ে উঠবি। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমার এই রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড় থেকে কাঁধে করে বাঘ কাঁধে নিয়ে ওই রকম দই বেচবো। কিরকম করে তুমি বলো? দই 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দিও। হাই পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। কিরকম রাঙা রাস্তার মোড় থেকে যখন তোমার ডাক আসছিল ওই গাছের সারির মধ্যে দিয়ে, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা এই এক ভাত দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল দইওয়ালা? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নি। দই 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 দেবে গো, দই ভালো দই।
খাদ্যখানিতে সেগুলো দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রমলি? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সেই দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে। হবে নয় কি? কিন্তু কবিরাজ যে আমার বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজে হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবে। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবে? আমার যে এখানে বসে থাকতে ভালো লাগছে না। আমার কথা বলতে নেই বাবা। না, আমি তো এখানেই বসে আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছিলে সেখান থেকে তো বেরোইনি। কিন্তু তোমার ঘন্টা যখন বাজে, আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওইখানে লোকজন কেবলই আসতে যাচ্ছে। ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে। আসে বই কি? দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষ কি রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে? রাজার কাছ থেকে আমার নামে চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি? বুকে গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, তারা কোথায় ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। বড় বলে আমি রাজার ডাকঘর করা হবো। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। সে ভারী জব্বর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটি সকলের চেয়ে ভালো লাগে। না না, তোমার কাজও খুব ভালো। ওই মোড় লাগছে, আমি এবার পালাই। ও যদি দেখে আমি তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লই পাবে। ওকে যে মানতে না চায়, ও তার সঙ্গে এমনই লাগেছে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ সবাই আছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। মোড়ল মশাই, মোড়ল মশাই, একটি কথা শুনে যাও না।
পড়তেই বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লিখে তাহলে এ ছেলে তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি? তুমি যে তার পরম বন্ধু। কয়েকদিন তোমার সাথে কথা না হলে রাজা তো শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস, তোমার উপর রাগ করবো? এত বড় সাহস আমার? রাজার সঙ্গে তো তোমার চিঠি চলে। মাদকতত্ত্বের বড় বার বাচ্চা দেখছি। 2 পয়সা জমি ছেড়ে না, তারপরে রাজা মশাইয়ের কথা ছাড়ার কথা নেই। রোশনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যদি তোর ঘরে রাজার চিঠি আসে, আমি তার বন্দোবস্ত করছি। না 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 না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো। তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, এক্ষুনি খবর নেওয়ার জন্য পাইপ পাঠিয়ে দেবেন। না, মাদকতত্ত্বের বাড়ি আসপর্দা রাজার কানে উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি? বল ঝমঝম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমার আর এখানে বসে থাকতে ভালো লাগে না। তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো দেখি? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। কবিরাজ বারণ করেছে? আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, নইলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরং তোমার এই আটখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। আচ্ছা, তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজিপুরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছে। তুমি ফুল তুলতে চলেছ? তাই তোমার পার্বতী আমার খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মন বাজছে।
আমাদের লাঙল, আমরা দুজনেই গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপর সন্ধ্যার সময় নদী ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলতে চলো। কবিরাজ আমাকে বেরোতে দিতে বারণ করেছে। কবিরাজ, কবিরাজের মানে তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা ওই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই, এ আমার কোনো কাজে লাগে না, এই ধুলোয় ছড়ানো পড়েই থাকে। কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই। এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, আর তোমাদেরই দিব। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না। কেউ না, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলি নিয়ে এসে আমার দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার খেলনাগুলি যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে এসে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। কিন্তু ভাই তুমি তো ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ ধরে বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। কিন্তু ভাই, এখন তো সবে 1 প্রহর বেলা, তোমার এখন ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে। আমাকে ঘুমোতে যেতে লাগছে। তবে আমরা আজ আসি ভাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করি ভাই, তোমরা তো বাইরে থাকো, ওই রাজা ডাকঘর করাতে চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হওয়া করা, একজন আছে শরৎ, আরো কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা আমায় চিনতে পারবে? কেন পারবে না? দেখো, চিঠি যদি তোমার নাম লেখা থাকে তবে তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন তারা আসবে তাদের একজনকে ডেকে আমায় চিনিয়ে দিও না? আচ্ছা, দেবো। পিসেমশাই, আজ আর আমরা সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছেন। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়াম বেড়ে গেছে। না পিসেমশাই না, ব্যামন কথা জানিনি, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলেগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর থেকে দেখো দেখি, আজ তোমার মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সে ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকিরকে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই এক্ষুনি তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে শোনা, সে যেন আমার ঘরে এসে একটিবার বসে। আমি কার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়? আমি কার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়? শোনা হলো না, হলো না, ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, তাহার বাণী আপন গানে। আমি ফকির। তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির?
পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবল আমার যাই যাই বলতে নেই, শুনিয়ে আমার মন কেমন খারাপ হয়ে যায়। পঞ্চদ্বীপ সে কিরকম দিক আমায় বলো না কবি। সে ভারী আশ্চর্য জায়গা। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা কেবল গান গায় আর বলে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই জানা। মনে মনে অন্তরের পাতার বেরোয় রূপকথা, পথ ভুলে যায় দূর পারে সেই ঝুমকথা। অন্তরের পাতার বেরোয় রূপকথা, পথ ভুলে যায় দূর পারে সেই ঝুমকথা। কারণ মনের চম্পারে মোর হয় জানা। মনে বাহ বাহ বাহ, চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে যেতে থাকে। সেই পাহাড়ের রঙে, আকাশের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে ভিড়ে কালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! কোন কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। আর তো আমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। পিসেমশাই, আমার দইয়ালা কি এসে চলে গেছে? গেছে বই কি, তোমার শখের ফকিরের তল্পি করে ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ভার দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বোনঝির বিয়ে, তাই সে পল্লী পাড়ায় বাসির ঘর বাস দিতে গেছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল তার ছোট বোনঝিটির সঙ্গে আমার বিয়ে দেবে। এ বাবা, তবে তো বড় মুশকিল হলো। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকের নলক, তার লাল রুড়ে শাড়ি। সকালবেলা সে কালো গরু ধুয়ে নতুন মাটির ভারে ফেনা শুদ্ধ দুধ আমাকে খাওয়াবে, আর সন্ধ্যেবেলা গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। বাবা, খাসা বউ তো! আমি ফকির মানুষ, শুনে আমারই লোভ হচ্ছে। না বাবা, চিন্তা করো না, দরকার হলে ওর ঘরে আর বোনঝির অভাব হবে না। ফকির কিসে মশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? সে চিঠি তো রওনা হয়ে বেরিয়েছে, শুনেছি সে চিঠি পথে আছে। আমি চোখের সামনে দেখতে পাই রাজার ডাক হরকরারা পাহাড় থেকে কেবলই নেমে আসছে। তার বাঁ হাতে লণ্ঠন, কাঁধে তার চিঠির থলে। একলা দিন নেই রাত নেই, সে কেবলই নেমে আসছে। যতই তাকে নেমে আসতে দেখছি আমার বুকের ভিতর ভারী একটা খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই বাবা, তবু তোমার দেখার মধ্যে দিয়ে যেন আমিও দেখতে পাচ্ছি। ফকির, যার ডাকঘর, তুমি কি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে রোজ তার বাড়িতে ভিক্ষে আনতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব, পারবো না যেতে? হ্যাঁ নিশ্চয়ই, সে তো খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। না না, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, আমি তার দরজার কাছে জয় হোক বলে ভিক্ষা চাইবো। তা কি ভিক্ষে চাইবে? আমি বলবো আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবো। তা বাবা, ঘরে বসে থাকলে বা এত দুঃখ কিসের? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরে বসিয়ে রেখে দিয়েছিল তখন মনে হচ্ছিল দিন যেন ফুরোচ্ছেই না, কিন্তু রাজার ডাকঘর দেখা অবধি এখন আমার রোজই ভালো লাগে। ঘরে বসে বসেই ভালো লাগে। রাজার চিঠি যে কবে এসে পৌঁছাবে সে কথা মনে করলেই ভালো লাগে, কিন্তু রাজার চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি নে। কার নাই জানলে, সে চিঠিতে তো তোমার নাম লেখা থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে কি ফ্যাশন বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, কি হয়েছে পিসেমশাই? শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদের চিঠি লিখবে বলেই ডাকঘর বসিয়েছে। তাতে হয়েছে কি? আমাদের
দেখা যাক। দেখো, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার নেমে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। কথা কইতে আর ইচ্ছে করছে না, একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে। ফকির, রাজার চিঠি কি আসবে না? এখনই যদি এই ঘর সব মিলিয়ে যায়, যদি আসবে, সে চিঠি আজই আসবে। হ্যাঁ, চুপ। আজ কেমন ঠেকছে? আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে সব বেদনা যেন চলে গেছে। কিন্তু ওই হাসিটি যে ভালো ঠেকছে না। ওই যে বলছে আমার ভালো হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। থাক কবিরাজ মশাই, আপনি আর এই কথাগুলো বলবেন না, এতে আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। এখন বলুন ব্যাপারখানা কি? মনে হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি নিষেধই করে গিয়েছিলাম, বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে আগলে সামনেই রেখে দিয়েছিলাম, বাইরে বেরোতে দিইনি। কিন্তু আমি দেখে এলুম বাইরে হঠাৎ খুব বাজে একটা হাওয়া দিয়েছে। তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। এক্ষুনি যাও, দরজায় ভালো করে তালা চাবি দিয়ে এসো। এই হাওয়াটা কিন্তু ভালো নয়। অমলার চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমোচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে জানো কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে আনবে, তাকে ভালোবাসবে। এখন আর কোথায় তাকে ধরে রাখতে পারবো না। ও কি তোমার ঘরে যে মনে লাগছে? আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, ওই দরজাটা ভালো করে তালা চাবি বন্ধ করে দিয়ে এসো। আমি বাড়ি গিয়ে বিষ্ণুই পাঠিয়ে দিচ্ছি, যদি রাখবার হয় সেইটি টেনে রাখবে। আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমোইনি, আমি সব শুনতে পাচ্ছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা বাবা যেন শিওরের কাছে বসে কথা বলছে। ওরে মাধবদত্ত, আজকাল যে তোমাদের খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। তো হয় মোড়ল মশাই, এমন বিষয় নিয়ে পরিহাস করবেন না। আমরা নিতান্ত সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আশ্চর্য কি? তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? তাই দেখছো না, তোমাদের জানলার সামনেই রাজা নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজা চিঠি এসেছে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, এই যে তার চিঠি। ফকির, তুমি বলো না, এ কি সত্যই তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্যই তোর চিঠি। কিন্তু আমি যেতে কিছুই দেখতে পাচ্ছি না। আমার সব সাদা হয়ে আসছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃস্মৃতি গ্রন্থে লিখছেন, মা চলে যাওয়ার ঠিক 9 মাস পর রানী চলে গেল। ডাক্তাররা বলেছে এই রোগে রোগ লাগাবে ভালো। তাই বাবা কলকাতায় বিচিত্রা বাড়ির ছাদে যাওয়ার দিকে কাজ দেওয়া ঘর প্রস্তুত করিয়ে দিল, কিন্তু রোগ ঠেকানো গেল না। সবাই ব্যর্থ হলো। শুনেছি যাবার আগে রানী বলেছে, কিছুই যে দেখতে পাচ্ছি না, সবই অন্ধকার হয়ে আসছে। কেন জানি না আমরাও পতিসৃষ্ট অমলকে তার রানীর থেকে আলাদা করতে পারি না। তাই তো অমল বলে ওঠে, আজ আমার চোখে সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের উনি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজকন্যা রাজার এক ঘর
তাই আজ এই সাদা কাগজেও অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছে তিনি আজ রাত্রেই আসবেন, তিনি সঙ্গে করে তার রাজকবিরাজকেও আনবেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, তুমি শুনতে পাচ্ছ না? মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোই বাসো না, কিন্তু তুমি যে সত্যি রাজার চিঠি এনে দেবে এ আমি মনে করিনি। দাও দাও, আমাকে তোমার পায়ে ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে বোধ হয় চারবার হয়ে গেছে। ওই যে ঢং ঢং ঢং, সন্ধ্যা তারা উঠেছে ফকির, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রায় যে জানলা সব লাগিয়ে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ও কি ও? এ কি ও? কি উৎপাত! হলোদার! কারা তোমরা? হলোদার! মোড়ল মশাই, এ তো ডাকাত না। কেডা? আমি পঞ্চনার মোড়ল। তোদের মনে ভয় নাই নাকি? দেখো, একবার শব্দ থেমেছে, পঞ্চনালের আওয়াজ পেলে আর রক্ষে নেই। যত বড়ই ডাকাত হোক না। তার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে নূর? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সবচেয়ে বড় কবিরাজকে তিনি পাঠিয়েছেন। এ কি? চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, এখন কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে গিয়েছে, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারে ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? আমি পারবো, আমি তো বেরোতে পারলেই বাঁচি। আমি রাজাকে বলবো ওই অন্ধকার আকাশে ধ্রুব তারাটাকে চিনিয়ে দাও। সে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখুন। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি উনি আমাকে একটা চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে ছিলেন। দেখো বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি আজ স্বয়ং তোমাকে দেখতে আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। জানো তো সব, আমাদের অবস্থা ভালো না। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সেদিন তোমার কোনো ভাবনা নেই। তা বাবা, কি ঠিক করে রেখেছো শুনি? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের ঘর করা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবে, তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই কিন্তু আগেই বলে দিয়েছিলেন রাজার সব খবর তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দিন তাহলে ভালো। কোনো দরকার নেই। এখন তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম এসেছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারা থেকে আলো আসছে। ওর ঘুম আসছে। ঠাকুরমা, তুমি প্রত্যেকের মতো আমার দাঁড়িয়ে আছো কেন? এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? ওরা আমার ঘরের সমস্ত আলো বন্ধ করে দিচ্ছে কেন? তার আর আমি আমার কি হবে? আহ,
হাসাহাসি কথা বলো না। ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, দাও তোমার ফুল। এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে। কি বলবো? তোমাকে ভুলিনি। বাধ্য